আপনি কিভাবে দেখেন? আমরা জানি যে বিএনপি এই পদ্ধতিতে তারা সম্মতি জানায়নি, আপনারা তো বিএনপির সাথে জোটে আছেন। আপনার মন্তব্য শুনে যে ঠিক কেন আপনারা সাপোর্ট করছেন না? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো জোটগতভাবে কোনো পজিশন যে তৈরি হয়েছে তা না। আমাদের দলের পক্ষ থেকে আমরা পিআর একটা জায়গায় পছন্দ করি, সব জায়গায় না। পিআরের এগেন 150 বছরের ইতিহাস আছে। আজ পর্যন্ত যে অলমোস্ট 200টা দেশ আছে বিশ্বে, তো বেশিরভাগই নির্বাচনী সিস্টেম আছে, তার মধ্যে মিক্সড মানে পিআরের ছোটোখাটো ব্যবহার সব মিলিয়ে 80টাতে আছে। এর মধ্যে মানে খুব অল্প সংখ্যক কয়েকটা দেশ পিওর পিআর ব্যবহার করে, কারণ আপনিও কয়েকটা পয়েন্ট উত্থাপন করেছেন যেগুলো গুরুত্বপূর্ণ। সো পুরো নির্বাচন সব কিছু পিআরে হবে, এটা কখনোই আমরা দেখতে চাই না। আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাবনাটা প্রথম থেকে রেখে আসছি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি করি, তাহলে নিম্নকক্ষ এখন যেভাবে ফার্স্ট পাস দ্য পোস্ট মেজরিটি আমাদের প্লুরালিটি আমাদের যে সিস্টেম আছে এটাই থাকবে, এবং উচ্চকক্ষে আমরা পিআর দেখতে চাই। সেই উচ্চকক্ষে পিআরে নীতিগতভাবে যতদূর আমি লাস্ট জানতে পেরেছি সবগুলো দলই মোটামুটি এগ্রি করেছে উচ্চকক্ষে। এখন উচ্চকক্ষে পিআর রিলেটেড যে হয়তো আলোচনা চলছে হলো থ্রেশহোল্ড, যে কত শতাংশ ভোট হলে উচ্চকক্ষে এই সিটগুলো পেতে পারবে। এই থ্রেশহোল্ডের আলোচনা, এগুলো গুরুত্বপূর্ণ আলোচনা, সব দলগুলো মিলে করবে। কিন্তু একটা চিন্তা করা যে শুধু পিআর পদ্ধতিতে চলে আসলে আমাদের নির্বাচনী ব্যবস্থা সঠিক হয়ে যাবে, এটা আরো উন্নত মানের প্রসেস, এটা আসলে না। এবং বাস্তবতা হলো যে আমাদের দেশের জন্য মানে প্রত্যেকটা দেশ, যেমন মনে করেন আজ থেকে 150 বছর আগে পিআর এর নিয়ে প্রথম আলোচনা শুরু করেছে বেলজিয়ামেও মিক্স সিস্টেম, মানে যারা প্রথম আলোচনা শুরু করেছে তাদেরও, আর ওদের আগে মানে থিওরিটিক্যাল আলোচনা শুরু করেছে ইউকে তো পুরো পিআর নাই। হ্যাঁ, সো এক একটা দেশ এক একভাবে কাজ করে। আমাদের দেশের জন্য সবচেয়ে উপযোগী কোন সিস্টেমগুলো, এগুলো আসলে আমাদেরকেই কিন্তু এক্সপেরিমেন্ট করে বের করতে হবে। কোনো একটা জায়গায় আটকে যাওয়া যে এইটাই ভালো, যদিও এফপিটিপি প্লুরালিটি মানে এখন যেভাবে হয়, এইটা আমরা 50 বছরের অধিক ট্রাই করে আসছি, সো এটা আমরা বুঝি, এইটার গুডস এন্ড ব্যাড সবকিছু আমরা জানি। সো এইটা কোনোভাবে সরানোটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি না। রিস্কি হয়ে যেতে পারে। জি জি, না হয়ে যাবে ফর শিওর, কিন্তু নতুন কিছু সাথে আনতে হবে, যার জন্য ওই যে দ্বিকক্ষ বিশিষ্ট করলে নতুন কক্ষে এই ধরনের জিনিসপত্র এক্সপেরিমেন্ট, উচ্চ কক্ষে এই ধরনের মঞ্জু। আপনার মন্তব্য শুনতে চাই। আমি দুইটা বলি। প্রথম কথা হচ্ছে খাস ভাষায় যদি আপনি বোঝাতে চান, তাহলে এই পিআর না ফার্স্ট পাস দি পোস্ট, এটা এখন যেটা কাজ করছে এটা সম্পূর্ণ নিজেদের স্বার্থের আলোকে কাজ করছে। কারণ ফার্স্ট পাস দি পোস্টে এখন ইলেকশন হলে এটাতে বিএনপি বেনিফিট পাবে বেশি, নাম্বার ওয়ান। আর পিআরে যদি হয় তাহলে এই যত দল আছে, আমরা সহ যত দল আছি, তারা বেনিফিট পাবে বেশি। এটা হচ্ছে প্রথম বিবেচনা। দ্বিতীয় বিবেচনা হচ্ছে যে আমরা যদি এবারে থিওরিটিক্যাল ডিবেট করি যে আসলে কি, আসলে হচ্ছে ফার্স্ট পাস দি পোস্টের একটা লিমিটেশনস তো আছেই। আপনি 50,000 ভোট পেলেন, আমি 49,999 ভোট পেলাম, তাতে দেখা গেলো যে আমার এই 49,999 ভোটের কোনো মূল্য হচ্ছে না, আপনি জিতে যাচ্ছেন। আপনি আগে গোল দিয়েছেন তো আপনি জিতে যাচ্ছেন, বিষয়টা এরকম আর কি। যেটা ফার্স্ট পাস দি পোস্ট, যে পোস্টে যে আগে গোল দিতে পারবে সেই জিতছে। এই জায়গা থেকে একটা আর্গুমেন্ট আসে যে অন্য যারা ভোট দিল তাদের ভোটটার মূল্যায়ন কি। সেই জন্যই এই পিআর সিস্টেমটাকে পৃথিবীতে কোথাও কোথাও গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমাদের খুবই অনাকাঙ্ক্ষিত একজন মেজরিটি তো পাওয়া দূরের কথা, কিছু ভোট পেয়েছে, খুবই এক্সট্রিম ধরেন একজন নেতা বা রাজনীতিবিদ পেয়েছে, তার যে অংশগ্রহণ সেটা কি ভালো হবে কিনা? না, এখন আপনার ডেমোক্রেসিতে তো এক্সট্রিমকে যদি কেউ পছন্দ করে তাকে তো আপনি বার করতে পারেন না। না, কিন্তু তার ভোটের পরিমাণ তো খুবই কম। ভোটের পরিমাণ কম, এই জন্যই তো যে থ্রেশহোল্ডের কথা বলেছে, সেই সুযোগটা তৈরি করেছে। থ্রেশহোল্ডটার কথা এই জন্যই বলা হয়েছে, যেমন 1%, 5% কতটুকু আপনি লিমিট রাখবেন সেটা আলাদা ব্যাপার। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, আমরা তো সুযোগ পেয়েছি বলে, ঐতিহাসিক সুযোগ পেয়েছি বলে নিশ্চয়ই এমন কিছু করবো না যেটা টেকসই না। না, এখানে বিশ্বে আপনি ধরেন, আপনি ফ্রান্সের কথা যদি বলি, সেটা তো আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তো তারা পিআর পদ্ধতিতেই ছিল, পরে কিন্তু ব্যাক করলো, এটা কাজ করেনি, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছিল। ইতালির কথাও আপনি জানেন যে তারাও পারেনি পিআর পদ্ধতিতে থাকতে। তাইলে আমরা যেখানে ব্যর্থ হবার উদাহরণ আছে, তাহলে আমরা এরকম একটা প্রসেস। আসলে দেখেন, এই সফলতার ব্যর্থতা এটা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। ওখানে কেন ব্যর্থ হচ্ছে, ওখানে যেহেতু আপনার সমান সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ কেউ মেজরিটি পাচ্ছে না, এই কারণেই কিন্তু ফেল করতেছে। আমাদের এখানে এই থ্রেডটা আছে, নাই যে না, পিআর সিস্টেম কিন্তু আমাদের এখানে একটা সময় থ্রেড তৈরি করবে। দেখা যাবে যে নেপালে যেটা হয়েছে, যে কেউই প্রধান মানে ওই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, তখন আস্থা ভোটে হেরে সরকার যাচ্ছে, খুব দুর্বল হচ্ছে। এই থ্রেড তো আছে। আসলে তো ডেমোক্রেসির অনেক উইকনেস আছে, এবং আমরা ডেমোক্রেসিকে কেন অ্যাকসেপ্ট করি? কম্পারেটিভলি ডেমোক্রেসির উইকনেসটা অন্যান্য তুলনায় কম।
এর বাইরে তো আমরা আর কিছু, আমাদের তো নতুন কিছু ইনোভেট করতে পারি না আমরা। তো এখন দেখেন আমি যে আলোচনাটা আপনাকে এখানেই সহজ করে দেই, সেটা হচ্ছে কিছুটা ববি হাজ্জাজ বলেছেন যে আমরা পিয়ারটাকে এখন আপার হাউসে এখন তো দাবি উঠেছে দুই কক্ষেই না, দাবি উঠেছে, ওনাদের দাবি, আমাদেরও দাবি ছিল, কিন্তু আমরা যখন আপনার ঐকমত্য কমিশনে গেছি সেখানে কিন্তু আমরা বলেছি ঠিক আছে লোয়ার হাউসে ফার্স্ট পাস দি পোস্ট থাকুক, আপার হাউসে পিয়ারটা হোক আপাতত। এখন বিএনপি সেটাও মানতে চাচ্ছে না। এখানে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হওয়াতে আবার জটিল জায়গায় চলে যাচ্ছে। এখন আবার সবাই যারা আগে পিয়ারের ছিল, আমরা এখন ওই জায়গাটা সবাই চলে যাচ্ছে, ঠিক আছে তাহলে আমরা মানি না, আমরা ধন্যবাদ।